তো ডোনাল্ড ট্রাম্পও আসলে এইসব হুমকি ধামকি দিয়ে এক ধরনের পরিস্থিতি তৈরি করে নিজেকে এক ধরনের বিজয়ী হিসাবে ঘোষণা করে নিজেকে বিজয়ী ঘোষণা করে এখান থেকে আসলে বের হওয়ার একটা রাস্তা খুঁজছেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। শেষ পর্যন্ত বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত হলো হরমুজ প্রণালী এবং ইরান ঘোষণা দিয়েছে এই উন্মুক্ততার, এবং এই উন্মুক্ততার ঘোষণা দেওয়ার সাথে সাথে বিশ্বব্যাপী তেলের বাজার কমতে শুরু করেছে। $99 থেকে $98 থেকে এটি এখন $90 নেমে গেছে এবং আরও কমছে। একই সাথে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ার বাজার কিন্তু উপরের দিকে উঠতে শুরু করেছে। অর্থাৎ একটা হরমুজ প্রণালী যে কত গুরুত্বপূর্ণ গোটা বিশ্বের জন্য সেটি এবারের এই যুদ্ধ দেখিয়ে দিয়েছে। এখন এই হরমুজ প্রণালীর যে উন্মুক্ততার ঘোষণা দিল ইরান, এর জন্য ডোনাল্ড ট্রাম্প ইরানকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। একই সাথে আবার বলেছেন যে এই হরমুজ প্রণালী আবার মার্কিন যুক্তরাষ্ট্র যেই অবরোধ আরোপ করেছে সেটি ইরানের বন্দরগুলোর জন্য সেই অবরোধ তারা রেখে দিবে। ইরানের বন্দরে যাতে কোনো জাহাজ ঢুকতে না পারে এবং বের হতে না পারে সেজন্য সেই অবরোধ থাকবে, কিন্তু তিনি ইরানকে ধন্যবাদ জানিয়েছেন। একই সাথে আবার এটাও বলেছেন যে ইরানের যে ইউরেনিয়াম আছে, যে পারমাণবিক ধূলিকণা আছে, সেগুলো পর্যন্ত তিনি নিয়ে যাবেন, এরকম হুমকিও তিনি দিয়েছেন। এবং আজকের দিনটিকে বিশ্বের জন্য একটি মহান দিন হিসাবে তিনি উল্লেখ করেছেন, মহান এবং উজ্জ্বল দিন হিসাবে তিনি উল্লেখ করেছেন। তো এটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের আজকের যেই দিনভর তিনি এই হরমুজ প্রণালীকে ঘিরে যেসব বক্তব্য দিচ্ছেন সেগুলোর একটি। কিন্তু আইআরজিসি আবার যখন বিশ্বব্যাপী খবরগুলো হচ্ছে, আইআরজিসির একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা তিনি বলেছেন বাণিজ্যিক জাহাজের জন্য অবশ্যই এটি উন্মুক্ত হয়েছে, এটা ঠিক, কিন্তু প্রত্যেকটা জাহাজকে আইআরজিসির অনুমতি নিতে হবে। এই হরমুজ প্রণালী পার হওয়ার ক্ষেত্রে অনুমতি নিতে হবে এবং এখানে নেভির কোনো জাহাজ পার হতে পারবে না, সেটিও বলা হয়েছে। এই যে এটি বলা হলো, এটি হচ্ছে এক ধরনের ইরানের একটা কৌশল। মার্কিন যুক্তরাষ্ট্র এটিকে, ডোনাল্ড ট্রাম্প বিশেষ করে এটিকে এমনভাবে বর্ণনা করছেন যেন ইরানকে পরাজিত করা হয়েছে, পরাজিত করে হরমুজ প্রণালী উন্মুক্ত করা হয়েছে, তেমন একটা ভাব দেখাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এবং নিজেকে এক ধরনের বিজয়ী হিসাবে তিনি উল্লেখ করছেন। কিন্তু বিষয়টা আদৌ সেইভাবে গড়ায় নাই। গোটা বিশ্বের যে কার্যক্রম এবং এই হরমুজ প্রণালীকে ঘিরে যেই বিভিন্ন দেশের বিভিন্ন গোষ্ঠীর বিভিন্ন গোত্রের বা সংগঠনের যেই কার্যক্রম, সেগুলোর দিকে যদি আমরা খেয়াল করি তাহলে বুঝতে পারবো। দেখেন অবস্থাটা কোথা থেকে পরিবর্তন হওয়া শুরু করলো। ইরান কিন্তু চুপচাপ বসে আছে এই হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধের পর, সে কিন্তু কোনো রকম অ্যাকশনে যায় নাই। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে জাহাজগুলো, 15টা যুদ্ধজাহাজ এখানে রাখা হয়েছে, এগুলোর পিছনে প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ডলার খরচ হচ্ছিল। এই যে চাপ, এই চাপটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তর থেকেই ডোনাল্ড ট্রাম্পের উপরে আসছিল। আরেকটা বড় চাপ যেটিকে আছে, যেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স, তিনি একটা বিশ্ববিদ্যালয়ে আজকে বা গতকালকে একটা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে গিয়েছিলেন। সেখানে তিনি স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে আমরা মধ্যপ্রাচ্যে যেই নীতি নিয়েছি সেই নীতি মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রজন্ম পছন্দ করছে না বা সেই নীতিকে তারা নিচ্ছে না। এই যে একটা বক্তব্য, এটিতে পরিষ্কার বোঝা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ এবং তরুণ প্রজন্ম তারা এই যুদ্ধের বিরুদ্ধে, তারা ফিলিস্তিনে যা ঘটেছে, ইসরায়েল যা ঘটিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা, সেগুলোর বিরুদ্ধে এবং এখন যা ঘটছে সেগুলোর বিরুদ্ধে। যেখানে এই যুদ্ধ যখন শুরু হয়েছিল তখন এর পক্ষে অবস্থান ছিল প্রায় 41-42% মার্কিন জনগণের, সেখানে এই অবস্থানটা এখন নেমে এসেছে 24%-এ। এটিও কিন্তু একটা বড় ইস্যু। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের মাত্র 24% মানুষ ডোনাল্ড ট্রাম্পের এখনকার যেই এই যুদ্ধনীতি, মার্কিন মধ্যপ্রাচ্যের যে নীতি, এটিকে মাত্র 24% মানুষ সমর্থন করছে। তো এই যে তরুণ প্রজন্মের চাপ, এই যে সাধারণ জনগণের চাপ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপরে এবং ট্রাম্প প্রশাসনের উপরে, একই সাথে ইসরায়েলের ব্যাপারে ইউরোপের দেশগুলোর যে অবস্থান, সেটিও কিন্তু তাদেরকে এই যে লেবাননের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি, সেটিতে যেতে বাধ্য করেছে। ইসরায়েল কিন্তু এমনি গিয়ে স্বেচ্ছায় যুদ্ধবিরতি করে নাই, কিংবা এই যে ট্রাম্প যে এখন যে অবস্থান নিচ্ছেন, এটিও কিন্তু এমনি হয় নাই। যখন পাকিস্তানে আলোচনা হয় ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে, তখন কিন্তু ইরানের পক্ষ থেকে একটা বড় রেড লাইন ছিল যে লেবাননে সব ধরনের হামলা বন্ধ করতে হবে এবং সেখানে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। এটি ছিল ইরানের একটা বড় রেড লাইন, কিন্তু সেই রেড লাইন কিন্তু ইসরায়েল মানে নাই।
যখন মানে নাই তখন কিন্তু ইরানও কিন্তু এই আলোচনা আর আগায় নাই, এবং তারা বলেছে যে তারা আমাদের ভাই, যতক্ষণ পর্যন্ত সেখানে হামলা বন্ধ না হবে ততক্ষণ আমরা এই চুক্তিতে আসতে পারি না এবং হরমুজ উন্মুক্ত হবে না। যখন এই লেবাননের সাথে ইসরায়েলের চুক্তিটা হলো, যুদ্ধবিরতি চুক্তি হলো 1 সপ্তাহের জন্য, 10 দিনের জন্য, ঠিক তখন গিয়ে কিন্তু এই হরমুজ প্রণালীকে 10 দিনের জন্য বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত করা হলো। ইরান কিন্তু এই লেবাননের পক্ষে, হেজবুল্লাহর পক্ষে কিন্তু একটা স্ট্রং অবস্থান নিয়ে সবসময় ছিল। এখন একদিকে ইরানের এই অবস্থান, আরেকদিকে ইতালি ইসরায়েলের সাথে সব ধরনের সামরিক সম্পর্ক বা চুক্তি যেগুলো আছে, সামরিক যেসব চুক্তি আছে সেগুলো নবায়ন করতে অস্বীকৃতি জানিয়ে দিয়েছে অলরেডি ইসরায়েলকে। এবং ইতালির পরপর ইউরোপের আরও 25টা দেশ, শুধুমাত্র ইউক্রেন বাদ দিয়ে ইউরোপের 27টা দেশের মধ্যে 26টা দেশই কিন্তু নতুন করে বলছে যে ইসরায়েলের সাথে তারা বাণিজ্যিক এবং সামরিক যে চুক্তি সেগুলো নবায়ন নাও করতে পারেন। তো যখন ইসরায়েলের সাথে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে, ইসরায়েল একটা বড় চাপে পড়ে গেছে, তখন ডোনাল্ড ট্রাম্প কিন্তু দুই পক্ষকে ডেকে একটা যুদ্ধবিরতি তৈরি করতে বাধ্য হয়েছেন। এটা কিন্তু এমনিতে হয়নি যে এটি একটা চুক্তি এমনি হয়ে গেছে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। এটাতে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দুজনেই কিন্তু চাপে পড়েই এই চুক্তিটা করেছেন। একই সাথে কিন্তু আবার বিশ্বের অন্যান্য দেশগুলোও কিন্তু ফ্রান্সের নেতৃত্বে, ব্রিটেনের নেতৃত্বে তারা কিন্তু একটা আলাদাভাবে এটি নিয়ে আলাপ আলোচনা করছেন। বিভিন্ন ফোরাম থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে চাপ আসছিল, এবং এই যে বিভিন্ন ফোরামের যেই অবস্থান, সেই অবস্থানগুলোর কারণে কিন্তু শেষ পর্যন্ত এসব চুক্তি করতে কিন্তু বাধ্য হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। আর যার ফলাফল স্বরূপই কিন্তু এই যে এখনকার যেই হরমুজ প্রণালী উন্মুক্ত, সে উন্মুক্ত হয়ে গেল। তা উন্মুক্ত হয়েছে আপাতত যেই যুদ্ধবিরতিকালীন, অর্থাৎ লেবানন এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধবিরতি, এই সময়কালের জন্য বলা হয়েছে। এখন এই সময়ে ডোনাল্ড ট্রাম্প এখন নতুন করে যেই কথাগুলো বলছেন, সেগুলো কি আসলে তার বিজয়ের কোনো চিহ্ন, নাকি তিনি নিজে আসলে এখান থেকে স্কেপ করতে চাচ্ছেন, একটা নিজেকে বিজয়ী ঘোষণা করে তিনি এখান থেকে সরতে চাচ্ছেন, তেমন একটা অবস্থা সেটি কিন্তু তার বক্তব্যগুলোতে পরিষ্কার বোঝা যায়। তিনি বলছেন যে ইরানের যেই ইউরেনিয়াম আছে, যে পারমাণবিক ধূলিকণা হিসাবে সেগুলো তিনি নিয়ে যাবেন, এবং এখানে তাদের যে B-52 বোমারু বিমান আছে সেগুলো এই ইউরেনিয়ামকে ধূলিকণায় পরিণত করে দিবে, এটি তার বিশ্বাস। অর্থাৎ তিনি এখনও বড় ধরনের হুমকি দিয়ে আসছেন ইরানকে, কিন্তু তার এই যে হুমকি এবং তার যে কার্যক্রম, এটির সাথে কিন্তু কোনোভাবেই মিলছে না, এবং ইরান কিন্তু একদিনের জন্য এখানে পিছু হটেনি। কি তথ্য তিনি কি মেসেজ পাকিস্তানের সেনাপ্রধানকে দিয়ে ইরানে তিনি পাঠিয়েছিলেন সেটি তিনিই ভালো জানেন, যেই কারণে ইরান এখন রাজি হয়েছে। নিশ্চয়ই ইরান কোনো ওই পরোক্ষ কারোর মধ্য দিয়ে হুমকিতে ইরান রাজি হয়েছে, বিষয়টা আমার কাছে এমন মনে হয় না। নিঃসন্দেহে এমন কোনো মেসেজ ডোনাল্ড ট্রাম্প নমনীয়ভাবে পাঠিয়েছেন, যেই কারণে কিন্তু ইরান এই রাজিটা হয়েছে। এখন ইরান কিন্তু তাদের যে ইউরেনিয়াম যেই শূন্য করবে, এরকম কোনো অবস্থানে কিন্তু ইরান নেই। যেটি আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার যে দাবি, যে ইরানের কাছে এখন 60% পর্যন্ত সমৃদ্ধ 400 কেজির উপরে ইউরেনিয়াম রয়েছে, এবং এই ইউরেনিয়ামগুলো দিয়ে 9টি পারমাণবিক বোমা বানানো সম্ভব। এটি হচ্ছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার, আণবিক শক্তি সংস্থার অ্যাসেসমেন্ট। এখন এই ইউরেনিয়ামগুলোই ডোনাল্ড ট্রাম্প নিতে চান, কিন্তু এইটা কি একটা খুব বেশি হাস্যকর না যে এত কিছু করলেন, এত যুদ্ধ হলো, আপনি কোথাও থেকে এতটুকু ইউরেনিয়াম নিতে পারলেন না, আর এখন আপনি শুধুমাত্র হুমকি দিয়ে সেখান থেকে ইরানের কাছ থেকে ইউরেনিয়াম নিয়ে নেবেন? এটি কি এত সহজ? ইরান আসলে এত সহজে এখানে ছাড়বে না। ইরান গেমটা বোঝে, এবং ইরান কিন্তু তার অবস্থানে অনড় আছে। এবং এইখানে আমি এই শুরু থেকে, এই যুদ্ধ যখন শুরু হয়েছে তখন থেকে আমি বলে আসছিলাম যে এখানে কেউ এককভাবে নিজেকে বিজয়ী ঘোষণা করে এখান থেকে বের হতে পারবে না, সবাইকে এখান থেকে কৌশলে বের হতে হবে, এবং সেভাবেই এখান থেকে বের হবেন, আমার কাছে এটিই মনে হয়। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।